আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মাস্টারপিস অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটার নাম থানেল, যার বাংলা অর্থ সুড়ঙ্গ। এই মুভির নামটা সুড়ঙ্গ কেন রাখা হয়েছে সেটা মুভি দেখলেই জানতে পারবেন। পুলিশ স্টেশনে জয়েন করা 6 জন নতুন কনস্টেবলকে শহরের রাস্তায় পেট্রোলিং করানোর জন্য পাঠানো হয়। হঠাৎ তারা একজনকে সন্দেহ করার মতো দেখলে তারা লোকটাকে ধরার জন্য লোকটার পিছু নেয়। লোকটাকে ধরতে গিয়ে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটা মুহূর্তে মৃত্যু তাদের ডাকছে। এমনকি তারা সেখানে গিয়ে এটাও জানতে পারে যে তাদের প্ল্যান করে এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছে। কিন্তু কেন, লোকগুলো কেন তাদেরকে এক এক করে মারছে সেই রহস্য যখন এক এক করে আপনাদের সামনে আসতে থাকবে তখন আপনাদের মাথায় ঘুরে যাবে যে এমন একটা সহজ সরল গল্প এমনও হতে পারে। প্রতিটা মুহূর্তে সাসপেন্স থ্রিলারে ভরপুর আজকের এই মুভিটা। তাই চলুন কিছু ধামাকাদার সিন দেখিয়ে মুভিটার এক্সপ্লেইন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি ব্যাংক লুট করা 5 জন ছেলেদের উপর পুলিশ গুলি চালাচ্ছে। আসলে শহরের দুটো ব্যাংকে পরপর এই 5 জন ছেলে লুট করেছে। পুলিশেরা এদের অনুসন্ধান করে ধরতে আসলে এরা পুলিশদের উপর গুলি ছুটতে শুরু করে। তখন পুলিশের এক একটা টিম এসে এদের উপর গুলি ছোড়া শুরু করে। তো এই গোলাগুলিতে হঠাৎ একজন পুলিশের গুলি লাগে এবং সেখানেই পুলিশটার মৃত্যু হয়। এরপর পুলিশেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের ভেতরের 4 জনকে গুলি করে এনকাউন্টার করে। যে ছেলেটা বেঁচে ছিল সেই ছেলেটা কাউকে ফোন করার চেষ্টা করছিল এবং তার বন্ধুদের মৃত্যুতে হাউমাউ করে কান্না করছিল। কিন্তু ততক্ষণে পুলিশের একটা টিম সেই রুমে চলে আসে এবং অফিসারটা ছেলেটার দিকে বন্দুক তাক করে। হঠাৎ কেউ সেই ছেলেটার ফোনে কল করে। ছেলেটা ফোনটা নিতে গেলে অফিসার সেই ছেলেটাকেও গুলি মেরে এনকাউন্টার করে। আসলে অফিসারটা ভেবেছিল ছেলেটা হয়তো বন্দুক উঠিয়ে তাদের দিকে হামলা করতে যাচ্ছে। পুলিশ এভাবেই ব্যাংক লুট করা 5 জনকে এনকাউন্টার করে। একটু পর অফিসার সিআই এসে একজনের থেকে জানতে চায় ব্যাংকের টাকাগুলো কি এদের কাছ থেকে রিকভার করা গেছে কিনা। কনস্টেবল বলে, স্যার দ্বিতীয় ব্যাংকের টাকাগুলো এদের থেকে রিকভার করা গেছে, কিন্তু প্রথম ব্যাংকের টাকা এদের থেকে পাওয়া যায়নি। সিন কাট করে 1 বছর পরে আসে। রাতে রামকৃষ্ণ নামের একজন অফিসার 6 জন কনস্টেবলদের নিয়ে শহরে টহলদারি করছিল। হঠাৎ জঙ্গলের ভেতরে কাউকে দেখে অফিসারটা বাহিরে আসলে আনন্দ নামের এই ছেলেটা অফিসারটাকে মারতে শুরু করে। সেটা দেখে কনস্টেবলরা আনাদকে মারতে আসলে আনাদ তাদেরকেও একের পর এক মেরে কুপকাত করে ফেলে। এটা দেখে অফিসার তখন আনাদকে শুট করার জন্য বন্দুক তাক করলে আনাদ অফিসারের থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে আঘাত করতে শুরু করে। এরপর আনন্দের কিছু লোক সেখানে এসে অফিসার সহ সকল কনস্টেবলকে পুলিশ জিপে তুলে একটা ইলেকট্রিক ট্রান্সফরমারের কাছে নিয়ে আসে শর্ট সার্কিট করে মেরে ফেলার জন্য। অফিসারটা তখন আনন্দের থেকে জানতে চাই, তোরা আমার মধ্যে কিসের শত্রুতা, তুই আমাকে কেন মারতে চাস? আনন্দ বলে, প্রবলেম তোদেরকে নিয়ে নয়, তোরা যে ইউনিফর্ম পরে আছিস সেটা নিয়ে। আর এই প্রবলেমের আজ আমি এমন একটা সলিউশন দিতে চলেছি যেটা তোর ডিপার্টমেন্ট কোনোদিনও ভুলতে পারবে না। এই বলে আনাদ পুলিশ জিপটা ইলেকট্রিক ট্রান্সফরমারের দিকে ছেড়ে দিলে শর্ট সার্কিট হয়ে সকল পুলিশ মারা যায়। সিন বর্তমানে আসলে দেখি আনাদ সুড়ঙ্গ খননের কাজ করতেছে। কি কারণে করতেছে, কেন করতেছে সেটা পরে জানতে পারবেন। এখান থেকে সিন কাট করে অখিলের কাছে আসে। অখিল পুলিশের নতুন কনস্টেবল হিসেবে জয়েন করেছে। অখিলের মা আইসিইউতে, তাই অখিল মাকে দেখতে হাসপাতালে এসেছে। অখিলের ভাই বলে, ডক্টর বলছে কালকের মধ্যেই মায়ের অপারেশন করাতে হবে, কিন্তু মায়ের সার্জারির সকল টাকা বাবা ব্যাংকের লকারে রেখে এসেছে। অখিল তখন তার বাবার কাছে এসে বলে, বাবা জয়েনিং লেটার নিতে আমি স্টেশনে যাচ্ছি, ফেরার সময় অবশ্যই ব্যাংকের লকার থেকে আমি টাকাগুলো নিয়ে আসবো এবং আজই জমা করে দিব। এরপর অখিল স্টেশনে আসলে আমরা দেখি অখিলের ন্যাংটাকালের 3 বন্ধু একই সাথে কনস্টেবলের চাকরিতে জয়েন করেছে এবং তারা একই স্টেশনে তাদের জয়েনিং লেটার নিতে এসেছে। তো এই বন্ধুর নাম মানি আর এর নাম হাড়ি। তো তারা ভেতরে আসলে দেখে তাদের মতো আরো 3 জন জয়েনিং লেটার নেওয়ার জন্য সেখানে বসে অপেক্ষা করতেছে। তো এর নাম নরেশ। নরেশ তাদের বলে, এসপি স্যার থানায় আসার পর আমাদের জয়েনিং লেটার দেওয়া হবে এবং এসপি স্যার সন্ধ্যার পরে আসবে, তাই চলো আমরা সকলে মিলে এখানে বসে চা খাই। এটা শুনে অখিল একটু টেনশনে পড়ে যায়, কারণ জয়েনিং লেটার নেওয়ার পর তাকে ব্যাংকে যেতে হবে। হাড়ি তখন ওদের 3 জনের থেকে জানতে চায় আমাদের 6 জনকে একই স্টেশনে একই দিনে ডিপার্টমেন্ট কেন জয়েন করাচ্ছে। শ্রী বলে, 1 বছর আগে আমার বাবা সহ 6 জন কনস্টেবল ট্রান্সফরমার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর ওদের 6 জনের জায়গায় আমাদের একসাথে জয়েন করানো হয়েছে। কিন্তু আমরা তো দেখেছিলাম সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, আনন্দ ও তার লোকেরা প্ল্যান করে 6 জনকে মেরেছিল। তো এভাবেই বসে থেকে রাত 8টা বেজে যায়, বাট এসপি স্যার থানায় আসে না। তখন অফিসার এসে বলে, তোমরা শহরের রাস্তায় গিয়ে ডিউটি করে এসো। তারা উপায় না পেয়ে 6 জন ডিউটি করতে শহরের রাস্তায় আসে। এমন সময় অখিলের সাথে অনু নামের একটা মেয়ে কথা বলতে আসে। তো অনুর সাথে কথা বলার জন্য তারা একটা কফি শপে আসে। তখন নরেশ মানির থেকে জানতে চাই, এই মেয়েটা কে রে এবং এই মেয়েটার সাথে ওর কিসের প্রবলেম?
মানে বলতে শুরু করলে সিন ফ্ল্যাশব্যাকে যায়। একদিন সকালে হাড়ি হন্তদন্ত হয়ে ছাদে এসে বলে, ভাই আনু চলে এসেছে। আনুর নামটা শুনতেই অখিল অবাক হয়। মানে জানতে চাই, কোন আনু ভাই? হাড়ি বলে, সেই আনু 5 বছর আগে অখিলের ক্লাসমেট ছিল, যেই আনুকে তুই অখিলের হয়ে একটা লেটার ওর বাসায় ছুড়েছিলি। কিন্তু সেই লেটারটা আনুর কাছে না গিয়ে ওর দাদির কাছে গিয়েছিল, এবং ওর দাদি ওর বাবাকে বলে দেওয়ায় ওর বাবা অখিলকে কষে একটা থাপ্পড় মেরেছিল। এবং তারপর তো অনুর বাবা মা অনুকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু অনুর বাবা মা আবার কাল রাতে অনুকে নিয়ে সেই বাড়িতেই উঠেছে। অনুর কথা শুনতে অখিল কাজ আছে বলে বেরিয়ে পড়ে। সিন আনুর বাড়ির সামনে আসলে দেখি অখিল আনুকে দেখার কাজ করতে এসেছে। হঠাৎ সে পেছনে তাকিয়ে দেখে তার বন্ধুরা বুঝে ফেলেছিল যে সে আনুকে দেখতে আসবে। অখিল কিছু বলার আগেই মানি বলে, আমি জানতাম কুকুরের লেজ কখনোই সোজা হয় না। অখিল বলে, না রে ভাই, অনেকদিন তাই একটু দেখতে এসেছিলাম, কিন্তু ও তো বাহিরেই বের হলো না। মানি বলে, আমি থাকতে তোর কোনো টেনশন নেই। এই বলে সে আনুর বাড়ির জানালার কাছে একটা ঢিল মারে। এটা দেখে সবাই লুকিয়ে পড়লে মানি অখিলের কাছে এসে বলে, বাহিরে এসে দেখ, তোর আনু তোর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। অখিল তখন বাহিরে বের হলে দেখে পাথরটা আনুর দাদির কপালে লেগে দাদি অজ্ঞান হয়ে গেছে। আনুর বাবা মা তাড়াহুড়ো করে আনুর দাদিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। মানি এবার লোকাতে থাকলে অখিল বলে, বলবো যেটা তুই করেছিস? মানি বলে, ভাই প্লিজ বলিস না, আমি তো তোর জন্য এটা করেছি। এমন সময় আনু বের হয় আর অখিল এমন ভালোবাসা নজরে আনুর দিকে তাকিয়ে থাকে। देख लिया। তো দাদিকে আনুরা হাসপাতালে নিয়ে চলে গেলে মানি বলে, দেখেছিস, এক চুটকিতে তোকে আনুর সাথে দেখা করিয়ে দিলাম। হাড়ি বলে, কিন্তু ওর দাদির কি হবে? মানি বলে, ওই হারামি দাদির কিচ্ছু হবে না, তোরা টেনশন করিস না। পরের সিনেই দেখি দাদি পটল তুলেছে। মানি দাদির মৃত্যু দেখে এবার ভয় পেয়ে যায়, কারণ দাদির মৃত্যুটা তার কারণেই হয়েছে। আনুর মা কাঁদতে কাঁদতে বলে, কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে বলো, কে দাদিকে পাথর মেরে এভাবে মেরে ফেললো? হাড়ি আনুর মাকে বলতে ধরলে মানি কোনো রকমে হাড়িকে থামায়। এমন সময় আবার অখিল আনুকে দেখতেই তো এভাবেই মানি দাদিকে মেরে আনুর সাথে অখিলের দেখা তো করিয়ে দেয়। কিন্তু অখিল এবার আনুর সাথে কথা বলবে কিভাবে? সেটার জন্য মানি আবার অখিলকে একটা আইডিয়া দেয়। তো অখিল মানির আইডিয়া মোতাবেক মুখে হাসি নিয়ে আনুর সামনে দাঁড়ালে আনু বলে, গাধার মতো রাস্তা আটকেছিস কেন? এই বলে অপমান করে অখিলকে সাইড করে দেয়। এটা দেখে সবাই হাসতে থাকলে অখিল আর মানি ভীষণ অপমানিত হয়। মানি তখন বলে, আমার কাছে আরো প্ল্যান আছে। কিন্তু এবার অখিল প্ল্যান না শুনে কোনো স্টেপ নিবে না। মানি বলে, আনু মন্দিরে যাওয়ার সময় আমরা ওর গাড়ির সামনে একটা কুত্তা ছেড়ে দিব। আনু কুত্তাটাকে বাঁচানোর জন্য গাড়ি থামিয়ে বাহিরে বের হয়ে আসবে, আর আমি সুযোগ বুঝে গাড়িটা লক করে দিব। আনু তখন দরজা খুলতে পারবে না, আর তুই আনুকে একটা মিস্ত্রি ডেকে দিবি, আর সেই ফাঁকে আনুর মনে জায়গা করারও চেষ্টা করবি। প্ল্যান অখিলের বেশ পছন্দ হয়। তো আনু গাড়ি নিয়ে আসতে থাকলে মানে কুত্তাটা রাস্তায় ছেড়ে দেয়, বাট কুত্তাটা গাড়ির সামনে যায় না। কুত্তাটাকে তখন গাড়ির সামনে পাঠানোর জন্য মানে লাথি মারে, আর কুত্তাটার ভবলীলা স্বর্গ হয়ে যায়। মানির তৃতীয় প্ল্যানও ফেল। তো অখিল একদিন রাতে আনুকে ফলো করতে করতে একটা জায়গায় আসে। আনু একটা রাস্তায় দাঁড়িয়েছিল। আসলে এই রাস্তায় পতিতারা কাস্টমারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, কিন্তু আনু সেটা জানতো না এবং সে ভুলবশত সেখানে দাঁড়িয়েছিল। অখিল তখন সেখানে এসে আনুকে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আনু বলে, কেন, ওনারাও তো দাঁড়িয়ে আছে। অখিল বলে, এর জন্যই তো তুমি এখানে দাঁড়াতে পারবে না। এমন সময় একটা ছেলে আনুকে পতিতা ভেবে আনুর দিকে তাকাতে গেলে অখিল খুব সুন্দরভাবে আনুকে আড়াল করে রাখে, আর এই ব্যাপারটা আনুর বেশ পছন্দ হয়। এরপর যা হওয়ার তাই, একসাথে দুজনেই ঘুরবে। আস্তে আস্তে আনুর মনেও ধারাক বাজবে, আর ধারাক বাঁচতে বাঁচতে একটা সময় ধারাক ভালোবাসায় পরিণত হবে। এটাই তো, আর এটাই হয় রে ভাই। কিন্তু একদিন রাতে আনুকে বাসায় ছেড়ে দেওয়ার সময় অখিল আনুর হাত চেপে ধরে। এমন সময় আনুর বাবা সেখানে এসে আনুকে অখিলের সাথে দেখে নেয়। আনুর বাবার বুঝতে বাকি থাকে না, তাই অখিলকে তার বাসায় ডাকে এবং অখিলের থেকে জানতে চাই সে কি কাজ করে। অখিল তো কোনো কাজ কাম করে না, তাই সে বলে, পড়াশোনা করছি। কিসে পড়ো? ক্লাস 12-এ। আনুর বাবা বলে, এখান থেকে 5 বছর আগে যখন আমরা চলে গিয়েছিলাম তখনও তুমি ক্লাস 12-এ পড়তে, আর এই 5 বছর পরেও তুমি 12-তেই পড়ে আছো।
আর আমার মেয়ে সিভিল পড়াশোনা শেষ করে ফেলেছে। সাধারণভাবে বিয়ের পর ছেলেরা মেয়ের খেয়াল রাখে, কিন্তু তোমাদের বিয়ের পর আমার মেয়েকে তোমার খেয়াল রাখতে হবে। তাই আমি তোমার মতো নিকম্মা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এই বলে অখিলকে চলে যেতে বলে এবং আনুকে বলে, যদি দেখতাম ওই ছেলে তোমার যোগ্য, তাহলে ওকে আমি আমার বাড়িতে ডাকতাম না, আমি নিজে ওর বাড়িতে যেতাম। রাতে অখিল রেগে মেগে আনুকে ফোন করে বলে, তোর বাপ আমার সাথে কখনোই তোর সম্পর্কটা মেনে নিবে না, তাই চল রাতেই আমরা পালিয়ে যাই এবং বিয়ে করে নিই। আজ রাত 12টার সময় আমি তোর জন্য অপেক্ষা করব। কিন্তু আনু বলে, আমি পারবো না পালিয়ে বিয়ে করতে। এই বলে আনু ফোনটা কেটে দিলে অখিল রেগে মেগে বাড়িতে আসে। অখিল তার মাকে বলে, মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। যখন বিয়ের জন্য ওর বাবার সাথে কথা বলতে চাই, নিকম্মা বলে আমাকে অপমান করেছে। অখিলের বাবা বলে, উনি তো ভুল কিছু বলেনি, কে তার মেয়েকে নিকম্মা ছেলের হাতে তুলে দিবে? এটা শুনে অখিল রেগে বাবাকে বলে, তুমি আমাদের জন্য কি এমন করে রেখেছো? রিটায়ারমেন্টের পরে তো বাড়িতেই বসে আছো। মা, আমাদের অনেক প্রপার্টি আছে, কিন্তু বাবা আমাকে সেই প্রপার্টির কোনো কিছুই দেয়নি। বাবা মমতাকে রেগে বলে, বলতে পারছো না তোমার স্বামীর কত সম্পদ আছে আর সেটা কিভাবে বানিয়েছে? মমতা চুপ হয়ে গেলে বাবা রেগে মেগে কিছু ফাইল বের করে বলে, এই দেখ তোর বাবা তোর জন্য কি কি করে রেখেছে। বাবা বলে, 1 বছর আগের অ্যাক্সিডেন্টে তোর মায়ের ব্রেন টিউমার হয়েছিল। ডক্টর বলেছিল সার্জারি করলে তোর মা বেঁচে যাবে, কিন্তু সার্জারির খরচ 18 লাখ টাকা লাগবে। আমি যখন বাড়ি বিক্রি করে তোর মাকে অপারেশন করাতে চাইলাম, তখন তোর মা কি বললো জানিস? অপারেশনের জন্য যদি আমরা সকল টাকা খরচ করে ফেলি, তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কি হবে? আরে তোর মা তো পাগল, তোর মতো কোলাঙ্গার ছেলের ভবিষ্যতের চিন্তা করে দিনের পর দিন ধুকে ধুকে মরছে। আমি সব সময় চিন্তায় থাকি কখন কি হয়ে যায়। কিন্তু তুই কি কখনো জিজ্ঞাসা করেছিস, মা তোমার শরীর কেমন? না। আর এখন এসে তুই তোর প্রপার্টি নেওয়ার জন্য আমাদের উপর রাগ দেখাচ্ছিস। যতদিন তোর মা বেঁচে আছে ততদিন আমিও এখানে আছি। যখন তোর মা চলে যাবে তখন সকল প্রপার্টি তোর নামে করে আমিও চলে যাব। তাই কমসে কম কিছুটা দিন আমাদের শান্তিতে মরতে দে। অখিল বুঝতে পারে যে এতদিন আওয়ারা জীবনযাপন করে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনটাও ধ্বংস করে দিয়েছে সে। তাই অখিল নিজের ভুলের জন্য হাউমাউ করে কান্না করতে থাকে এবং তারপরে সে পুলিশ কনস্টেবলের চাকরিতে জয়েন করে। সিন বর্তমানে আসলে আনু বলে, 2 দিন পর আমার এঙ্গেজমেন্ট। অখিল বলে, তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে বিয়ে করার মতো আমার তেমন যোগ্যতা নেই। সেটা তোমার বাবাও ভাবছে এবং আমার বাবাও, এবং আমার মা আইসিইউতে। অপারেশন করাতে অনেক টাকা লাগবে। আর এটা ভেবেই আমি সব চিন্তা বাদ দিয়ে কনস্টেবলের চাকরিতে জয়েন করেছি। আনু বলে, সেদিন আমারই ভুল ছিল। সেদিন তোমার কথা মতো যদি পালিয়ে যেতাম তাহলে সেটাই ভালো হতো। কিন্তু আজ অখিল বলে, না, তুমি সেদিন কোনো ভুল করনি। আমি আমার মা বাবার কষ্ট না দেখে দিনের পর দিন আমার বাবার টাকা নষ্ট করেছি। যদি সেই দিন তোমার বাবা আমাকে নিকম্মা না বলতো, তাহলে আমি সত্যিই বুঝতে পারতাম না যে আমি আসলেই একটা নিকম্মা। আর আমার মায়ের অবস্থা অনেক খারাপ। এই সময় আমি তোমাকে পালিয়ে বিয়ে করতে পারবো না। আনু বলে, ওই দিন তুমি কারোর পরোয়া না করে আমাকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু আজ যখন আমি নিজে তোমার সাথে পালিয়ে বিয়ে করতে চাচ্ছি, তুমি তোমার মায়ের কথা চিন্তা করে রাজি হচ্ছ না। আর এর জন্যই আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আজ রাত 12টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে আনু চলে যায়। তো এরপর অখিল সকলের সাথে টহলদারি করতে আবার রাস্তায় ফিরে আসে। হঠাৎ একটা লোক ম্যানহল থেকে বেরিয়ে এসে পুলিশদের দিকে হকচকিয়ে যায়। শ্রী বলে, আমার জানা মতে কোনো কর্মী রাতে ম্যানহলের ভেতরে প্রবেশ করে না। নরেশ লোকটাকে বলে, এই তুই এত রাতে ম্যানহলের ভেতরে কি করছিস? এটা শুনতেই লোকটা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। অখিলরা বুঝতে পারে লোকটা কোনো খারাপ মতলবে এত রাত্রে এর ভেতরে ঢুকেছিল। তাই লোকটাকে ধরার জন্য সবাই লোকটার পিছু নেয়। লোকটা একটা পরিত্যক্ত বস্তিতে ঢুকে পড়ে। সেখানে প্রচুর ঘর বাড়ি তো আছে ঠিকই, বাট সেই ঘর বাড়িতে কোনো মানুষ বসবাস করে না। লোকটা সেখানকার একটা বাড়ির পিছনে লুকিয়ে পড়ে। অখিলরা সেখানে গিয়ে আর লোকটাকে দেখতে পায় না। বালারাম বলে, বাহিরের বোর্ড দেখে আমি যেটা বুঝলাম, এটা একটা প্রাইভেট প্রপার্টি। এখানে বাহিরের লোকের আসা যাওয়া নিষেধ আছে। তো লোকটাকে তারা কোথাও খুঁজে না পেয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিরে যাওয়ার সময় অখিল কিছু একটা দেখে নরেশদের নিয়ে সেখানে আসে। তারা এই লোকটাকে দেখতে পায় যে এই সুনসান জায়গায় একা বসে আছে। নরেশ লোকটাকে জিজ্ঞাসা করে, এই তুই এখানে কি করছিস? কিন্তু লোকটা কোনো জবাব দেয় না। নরেশ লোকটাকে তখন মারতে ধরলে অখিল থামিয়ে বলে, যা করে করুক, চল আমরা এখান থেকে চলে যাই। নরেশ তখন লোকটাকে চলে যেতে বললে লোকটা কেন জানি চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এই লোকটাকে আপনারা চিনে রাখেন, লোকটার নাম মথুর। অখিলের নির্দেশে তারা আবার সেই লোকটাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়।
তারা দুজন দুজন করে ভাগ হয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করে। অখিল খুঁজতে খুঁজতে সেখানকার একটা জায়গায় এই মহিলাটাকে দেখতে পায়। মহিলাটার নাম শান্তি। তো অখিল মহিলাটার থেকে জিজ্ঞাসা করে সে কাউকে পালাতে দেখেছে কিনা। মহিলাটা তখন ভয়ার্থকভাবে বলে, ভালো হয় যদি আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এই বলে মহিলাটা তাড়াহুড়ো করে তার বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে যায়। অখিলার স্ত্রীর এখানকার লোকজনদের আচরণ এবং জায়গাটার পরিবেশ দেখে সন্দেহ হতে শুরু করে। অন্যদিকে নরেশ একটা জায়গায় কিছু লোক দেখতে পায়। নরেশ সেই লোকদের বলে তারা কাউকে পালাতে দেখেছে কিনা। লোকগুলো কিছু বলে না। আপনাদের মনে আছে মুভির প্রথমে ইলেকট্রনিক ট্রান্সফরমারের মাধ্যমে একজন অফিসার সহ 6 জন কনস্টেবলকে মেরেছিল? এটা কিন্তু সে আনন্দ। তো এর মধ্যে অখিলার স্ত্রীও সেখানে এসে পৌঁছায়। অখিল লোকগুলোর হাতে একটা ম্যাপ দেখতে পায়। লোকগুলো আনন্দের নির্দেশে সেখান থেকে চলে গেলে নরেশ আনন্দের কাছে এসে ধমকি দিয়ে বলে, এই তুই আমার কথার জবাব দিচ্ছিস না কেন? এটা শুনতে আনন্দ তার হাতে থাকা কাটারি দিয়ে নরেশের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। অখিলরা কল্পনাও করতে পেরেছিল না লোকটা এইভাবে নরেশকে মেরে ফেলবে। এটা দেখে এদের 3 জনের এমন অবস্থা হলে আনন্দের আরো কিছু লোক ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে এদেরকে খতম করার জন্য। আর কি, অখিলার স্ত্রী যে যার জানের ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আনন্দের লোকগুলো অখিলদের মারার জন্য পিছু করা শুরু করে। হঠাৎ সেতুকে কেউ ছুরি দিয়ে আঘাত করে। অখিল দেখতে পায় সেতুকে আঘাতটা আর কেউ না, সেই লোকটা করেছে যে একটু আগে পাগলের মতো একা একা এখানে বসেছিল। তো মধুর মুহূর্তের মাঝে অখিলদের সামনে নৃশংসভাবে সেতুকে মেরে ফেলে। অখিলরা আবার পালাতে শুরু করলে লোকগুলো আবার তাদের পিছু নেয়। অখিলার স্ত্রী কোনো রকমে একটা জায়গায় লুকিয়ে পড়ে। স্ত্রী ফোন বের করে স্টেশনে ফোন করতে গেলে দেখে এখানে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই আবার লোকগুলো অখিলদের দেখে নেয় এবং অখিলরা আবার পালাতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে সেই শান্তি নামের মহিলাটার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অখিল শান্তির মুখ চেপে ধরে। ততক্ষণে বাহিরের সেই লোকগুলো পৌঁছে যায় এবং শান্তির দরজায় তারাও নক করতে থাকে। মহিলাটা অখিলদের পরিস্থিতি বুঝে চুপচাপ দরজা খোলে। একটা লোক তখন শান্তির থেকে জানতে চাই, এখানে কেউ কি এসেছে? শান্তির লোকগুলোকে জানায় না। লোকগুলো শান্তির কথা বিশ্বাস করে নেয় এবং তারা অন্যদিকে আবার অখিলদের খুঁজতে শুরু করে। শ্রী অখিলকে বলে, ভাই এরা কারা? এরা আমাদেরকে মারতে চাচ্ছে কেন? শান্তি বলে, কারণ আপনারা যদি কিছু জানতে না পারেন তার জন্য লোকগুলো আপনাদের মারতে চাচ্ছে। অখিল বলে, তোমরা কারা? তোমাদের আর ওদের মধ্যে কিসের সম্পর্ক? শান্তি বলে, আমিও আপনাদের মতো নিজের ছেলের জীবনের জন্য এখানে এসে লড়ছি। শ্রী বলে, আপনি কি জানেন এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে? শান্তি বলে, হ্যাঁ জানি, কিন্তু ওদের নজর থেকে এখান থেকে বের হওয়া অসম্ভব ব্যাপার। শান্তি আরো বলে, সাহেব ওরা যদি জানতে পারে যে আপনাদের আমি এখানে রেখেছি তাহলে ওরা আমাদের মেরে ফেলবে, তাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান। অখিলরা তখন শান্তির বাড়ি থেকে বাইরে বের হয়। সিন মানে আর হাড়ির কাছে আসলে দেখি তারা অখিলদের ফোন করার চেষ্টা করতেছে, বাট এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকায় তারা কলটা করতে পারছে না। সিন অখিলদের কাছে আসলে দেখি তারা মানিদের খুঁজতে খুঁজতে একটা রুমে এসে পৌঁছেছে। শ্রী সেই রুমে নরেশের ফোন দেখতে পায় এবং নরেশের ফোনে নেটওয়ার্ক ছিল। শ্রী নরেশের ফোনে এসআই এর নাম্বার খুঁজতে থাকে স্টেশনে কল করার জন্য। অন্যদিকে অখিল সেই রুমে একটা ম্যাপ দেখতে পায়। সে ম্যাপটা ভালো করে দেখে শ্রীকে বলে, এই লোকগুলো রাত 2টোর সময় শহরের সকল ব্যাংক লুট করার পরিকল্পনা করেছে। এই দেখ, এই ম্যাপে ওরা সকল কিছু নোট করে রেখেছে। ভাই এই ব্যাংকে তো আমার মায়ের লকার রয়েছে। শ্রী ভয় ভয় বলে, তার মানে এই কারণেই লোকগুলো আমাদের মারার চেষ্টা করতেছে। এরপর অখিল কাগজের নিচে একটা কাগজ দেখতে পায় যেটাতে অখিল অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার জয়েনিং লেটারের কাগজ এখানে রাখা আছে। শ্রী বলে, তার মানে তুমি ওদেরকে ধরতে এখানে আসোনি, ওরাই তোমাকে এখানে ডেকে এনেছে। সিন সেখানকার একটা রুমে আসলে দেখি অনুকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আনন্দ। এই আনন্দের সাথে অখিলের কি এমন শত্রুতা আছে যার কারণে সে অখিলের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়ে এসেছে সেটা পরে জানতে পারবেন। তো অখিল শ্রীকে বলে, নরেশের নাম্বার স্যার আমাদের সকলের নাম্বার ব্লক করে রাখা আছে, নিশ্চয়ই নরেশের সাথে এই লোকদের কোনো সম্পর্ক রয়েছে। শ্রী বলে, তাহলে এখন আমাদের কন্ট্রোল রুমে কল করা উচিত। অখিল বলে, যেহেতু আমাদের ইনফরমেশন রাখা রয়েছে সেহেতু পুলিশের কোনো লোক এই কাজের সাথে জড়িত আছে এবং কে জানে কন্ট্রোল রুম থেকে কোনো অফিসার নাম্বারটা ট্র্যাক করতেছে, তাই এই নাম্বার থেকে আমরা যদি কল করি তাহলে আমাদের ফাঁসিয়ে দিতে পারে। সিন কন্ট্রোল রুমে আসলে দেখি অখিলের আন্দাজ একদম সঠিক। এই অফিসারটা কন্ট্রোল রুমে বসে নাম্বারটা ট্র্যাক করতেছে, মানে এই টাকলা মালটাও আনন্দের সাথে জড়িত। অখিল তখন সেই নাম্বার থেকে একটা বাচ্চাকে কল করে যে প্রতিনিয়ত স্টেশনে গিয়ে চা দিয়ে আসে। অখিল ছেলেটাকে স্টেশনে নিয়ে গিয়ে গোপনে ওয়্যারলেস নাম্বারটা কালেক্ট করে দিতে বলে। অখিলের ঘড়িতে রাত 12টার অ্যালার্ম বাজতেই আমাদের দেখানো হয়
যেই সময় আনু অখিলকে বলেছিল রাত 12টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব, সেই সময় আনন্দ তাদেরকে ফলো করছিল। সিন আনন্দের কাছে আসলে দেখি আনন্দ আনুকে বলতেছে, অখিল এতক্ষণ বুঝে গেছে সে সকাল পর্যন্ত বাঁচবে না, তাই দেখ ও তোকে কল করবে না। মানে আনন্দের সাথে কোনো না কোনো শত্রুতা আছে অখিলের, এবং অখিলদের এখানে নিয়ে আসা, আনুকে কিডন্যাপ করে নিয়ে আসা, এই সকল কিছুই আনন্দের প্ল্যানের অন্তর্ভুক্ত। সিন অখিলদের কাছে আসলে দেখি অখিল শ্রীকে বলতেছে, আমরা হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না। শ্রী কাঁদতে থাকে। সিন থানায় আসলে দেখি ছেলেটা চা দেওয়ার নামে থানায় এসেছে নাম্বারটা নেওয়ার জন্য। এমন সময় কন্ট্রোল রুম থেকে টাকলা থানার একজন অফিসারকে ফোন করে নাম্বারটা নোট করতে বলে। অফিসারটা যখন নাম্বারটা নোট করছিল তখন ছেলেটা বুঝতে পারে যে নাম্বারটা নোট করা হচ্ছে সেই নাম্বারটা আর কারো না, তার। ছেলেটা এবার ভয়ে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। অফিসার তখন রামানকে জিজ্ঞাসা করলে রামান বলে, স্যার এই নাম্বারটা তো ওই চাওয়ালা ছেলের। এটা শুনে ছেলেটাকে ধরার জন্য তাড়াহুড়ো করে বাইরে আসে, কিন্তু ছেলেটাকে না দেখতে পেয়ে অফিসার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ছেলেটাকে খোঁজার জন্য। আমরা দেখি ছেলেটা থানার পাশের একটা জায়গায় লুকিয়ে পড়েছিল। ছেলেটা অখিলদের ফোন করে নাম্বারটা জানায়। শ্রী সেই রুম থেকে বাহিরে বের হলে আনন্দের একটা লোক শ্রীকে দেখে ফেলে এবং তার উপর হামলা করার জন্য দৌড়ে আসতে থাকলে অখিল লোকটাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এমন সময় মানি আর হারি সেখানে আসে। মানি বলে, ভাই আমরা যে লোকটাকে খুঁজতে এসেছিলাম সেই লোকটাকে আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম সেই লোকটার সাথে আরো অনেকগুলো লোক এখানে রয়েছে, এর জন্য তখন থেকে পালিয়ে পালিয়ে তোদেরকে খুঁজছিলাম। আচ্ছা আমাদের দলের আর দুজন কোথায়? অখিল বলে, ওই লোকগুলো ওদের দুজনকে মেরে ফেলেছে। মানি তখন ভয়ে ভয়ে বলে, কি বলছিস ভাই, কিন্তু ওরা আমাদের কেন মারবে? ভাই চল আমরা এখান থেকে স্টেশনে ফিরে যাই। শ্রী বলে, ওদের লোক প্রতিটা জায়গায় টহল দিয়ে রেখেছে, আমরা ওদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে বের হতে পারবো না। ওদেরকে ধরতে হলে এবং আমাদের জীবিত ফিরতে হলে আমাদের একটা ওয়্যারলেস দরকার, যেটার মাধ্যমে আমরা ডিপার্টমেন্টের সকল পুলিশ ফোর্সকে এখানে নিয়ে আসতে পারবো। সিন থানায় আসলে দেখি অখিলের বাবা অখিলকে খুঁজতে খুঁজতে থানায় এসেছে। অফিসার বলে, ওরা রাউন্ড খতম করে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, আর ফিরে আসলে আমি আপনাকে কল করতে বলবো। এই বলে অখিলের বাবাকে চলে যেতে বলে। সিন অখিলদের কাছে আসলে দেখি তারা সেই রুমে সার্চ করেও সেখানে কোনো অকি টকি দেখতে পায়নি। মানে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে তার ফোনে অ্যালার্ম সেট করে ফোনটা রাস্তায় ফেলে রেখে সেখানকার একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং অখিলকে বলে, দেখ এই অ্যালার্মের শব্দে ওরা এখানে আসবে। ঠিক সেটাই হয়। অ্যালার্মের শব্দে 3টা লোক সেখানে আসে এবং তাদের দুজনের কাছে 2টো অকি টকি ছিল, কিন্তু অখিল দেখতে পায় সেই লোকগুলোর হাতে ধারালো ছুরি রয়েছে। লোকগুলো তখন আনন্দের কাছে ফোন করলে আনন্দ বলে, আমি ওখানে আসছি, তোমরা আশেপাশের জায়গাটাতে ওদেরকে খোঁজাখুঁজি করো। সবাই ভাগ হয়ে অখিলদেরকে খুঁজতে শুরু করলে অখিল ওদের ভেতরের একজনকে মেরে তার ইউনিফর্মটা পরে নেয়, কিন্তু তখনই আনন্দের একটা লোক সেখানে এসে দেখে। বিষয়টা সাথে সাথে আনন্দকে জানালে অখিল তাকেও মেরে তার থেকে অকি টকিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আনন্দ সেখানে আসলে বুঝতে পারে তাদের লোকদেরকে মারেনি, অজ্ঞান করে রেখে গেছে। সিন অখিলের কাছে আসলে দেখি অখিল শ্রীকে বলতেছে, তুই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ডিপার্টমেন্টকে খবর দেওয়ার চেষ্টা কর, আর আমি ওই মহিলাটার থেকে জেনে আসছি ওরা কতজন মিলে এই প্ল্যানটা করেছে। অখিল আবার শান্তির দরজায় নক করে। অন্যদিকে শ্রী ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে আনন্দের একটা রুমে আসলে আনন্দ শ্রীকে ধরে ফেলে। আনন্দ শ্রীকে অনুর রুমে নিয়ে আসে। আনন্দ শ্রীর গলায় ছুরি ধরে বলে, যদি বাঁচতে চাস তাহলে বল তোর দোস্ত কোথায়। আনু তখন আনন্দকে বলে, ওরা তোমার সাথে কি করেছে, ওদেরকে ধরে ধরে তুমি এক এক করে মারছো কেন? সিন অখিলের কাছে আসলে দেখি সে শান্তির থেকে জানতে চাচ্ছে এই লোকগুলো কারা এবং ওরা শহরের সকল ব্যাংক লুট করতে যাচ্ছে কেন। সিন আবার আনন্দের কাছে আসলে দেখি আনন্দ আনুকে খুলে বলতেছে যে কেন সে পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আনন্দ বলে, ইন্ডিয়ার ছোট্ট একটা গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। সেই গ্রামের চারিদিকে পাহাড় আর জঙ্গল ছিল, পুরো গ্রাম ফসলের উপর নির্ভর করত। কিন্তু একদিন আমাদের গ্রামের জঙ্গলের ভেতরে একটা কয়লার খনি পাওয়া গেল, আর এরপরে সরকার সেখানকার জঙ্গল কেটে একটা মাইনিং কোম্পানি বসিয়ে দিল। দিনের পর দিন কোম্পানি বড় হলো আর জঙ্গল কোম্পানিতে পরিণত হলো। গ্রামে বৃষ্টি বন্ধ হয়ে যায়, নদীর পানিও শুকিয়ে যায়। যেহেতু গ্রামের মানুষ ফসলের উপর নিজেদের জীবিকা নির্বাহ করত, সেহেতু বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের সকলেই অনেক টেনশনে পড়ে যায়। কিন্তু ব্যাংক কোনো জবাবদিহি ছাড়াই গ্রামের সকলকে ফসল ফলানোর জন্য অনেকগুলো টাকা ঋণ দেয় এবং পাম্পের মাধ্যমে খেতে পানি দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু সমস্যা তখন বাধে যখন ওই পাম্পটা মাইনিং কোম্পানি 24 ঘন্টা ব্যবহার করত এবং আমাদের শুধুমাত্র দিনে 1 ঘন্টা ব্যবহার করতে দিত, আর এতে সেই ফসলে ফলন ছিল না। আর এই কারণে দিনের পর দিন গ্রামের লোকেরা ব্যাংকের কাছে ঋণ করতে থাকে। আর এরপরে ব্যাংকের কর্মচারী এসে গ্রামের সকলকে এক এক করে ঋণ শোধ করার জন্য অপমান করতে শুরু করে। আমার বাবা একজন কৃষক ছিল,
আর যখন সে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছিল না, তখন ব্যাংকের লোক পুলিশের অপমান সহ্য করতে না পেরে আমার বাবা আত্মহত্যা করে নেয়। আমার বাবা যে পুরো গ্রামকে রাস্তা দেখাতো, সেই লোক মারা যাওয়ায় গ্রামের আরো কিছু লোক ঋণের বোঝায় আত্মহত্যা করে মারা যায়। আমাদের বাবাদের লোনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ব্যাংকের লোক সেই লোন পরিশোধ করার জন্য আমাদের প্রতিনিয়ত অপমান করতে শুরু করলে আমাদের বাবাদের ইজ্জতের কথা ভেবে আমাদের সকল জমি মাইনিং কোম্পানির কাছে বিক্রি করে দিই। কিন্তু তাতেও ব্যাংকের ঋণ পুরোপুরি পরিশোধ হয় না। আর এরপর আমরা আর কোনো উপায় না পেয়ে গ্রামের সকলেই ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য মাইনিং কোম্পানিতে কাজ করা শুরু করি। 2 বছর পর আমরা জানতে পারি আমাদেরকে দিয়ে কয়লা কাটানোর জন্য আমাদের নদীতে পানি আসা বন্ধ করেছিল। এমনকি ব্যাংকের লোকেরাও কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমাদের এতগুলো টাকা লোন দিয়েছিল, যাতে মাইনিং কোম্পানিটাও বড় হয়ে যায় এবং আমরা ঋণের বোঝা শোধ করতে না পেরে দিনের পর দিন মাইনিং কোম্পানিতে কাজ করা শুরু করি। আর এই সব কিছুই প্ল্যান করে আমাদের সাথে করা হয়েছিল। আর এসব যখন জানতে পেরে আমরা ন্যায় পাবার জন্য পুলিশের কাছে যাই, তখন ওরা আমাদের উল্টো মেরে ভাগিয়ে দেয় এবং আমাদের বিরুদ্ধেই কেস লিখে। বর্তমানে আসলে আনাদ বলে, আমরা তো এসব সহ্য করে নিয়েছি, কিন্তু আমাদের বাচ্চাদের যাতে সহ্য করতে না হয় এর জন্য ওদের শহরে পাঠিয়ে দিই পড়াশোনা করার জন্য। কিন্তু পুলিশেরা আমাদের বাচ্চাদেরকেও এনকাউন্টার করে মেরে ফেলে। তখন আমাদের দেখানো হয় মুভির প্রথমে যে ছেলেগুলোকে পুলিশ ব্যাংক লুট করার অপরাধে এনকাউন্টার করেছিল, সেই সব ছেলেগুলো আনন্দের গ্রামেরই ছিল। আর এই গ্রে কালারের গেঞ্জি পরা ছেলেটা আনন্দের ভাই ছিল, এর নাম কোটি। মরার আগে আনন্দের ভাই আনন্দের সাথে কথা বলার জন্য অনেকবার কল করেছিল। আনন্দ কাজ শেষে ফিরে এসে যখন ফোন করে, তখন কোটির ফোনটা এডিজিপি ধরে বলে, আমি এডিজিপি বলছি, তোমার ভাই ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে এনকাউন্টার হয়েছে। আনন্দ জানতে পারে তার ভাইরা ওই ব্যাংকগুলোতে ডাকাতি করেছিল যে ব্যাংকগুলো তাদের ঋণ দিয়ে ধোকা দিয়েছিল। বর্তমানে আসলে আনন্দ বলে, প্রতিবার যখন আমরা বিপদে পড়েছি তখন প্রতিবার এই পুলিশের আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওদের প্রথম থেকে আমাদের পক্ষে থাকা উচিত ছিল। অখিলের কাছে আসলে বুঝতে পারি শান্তিও এই সকল কিছু অখিলকে বলছিল। শান্তি বলে, এর জন্য এরা এখানে 2 বছর ধরে রয়েছে। গভর্নমেন্ট ময়লা পানি নিষ্কাশনের জন্য যে টার্নেল বানিয়েছে, সেই টার্নেল দিয়ে সকল ব্যাংক এরা ডাকাতি করার প্ল্যান বানিয়েছে। আনন্দের কাছে আসলে আনুকে বলতেছে, 2 ব্যাংকে ডাকাতি করার অপবাদে আমাদের বাচ্চাদের এনকাউন্টার করে মেরেছে এই পুলিশেরা। তাই সকালের মধ্যেই আমি এই পুলিশের কি হাল করি সেটা দেখতে থাকো। কাল সকাল পর্যন্ত শহরের সকল ব্যাংক লুট করে ফেলবো। এই বলে রেগে মেগে স্ত্রীকে মারতে মারতে বলে, প্রবলেম এর সাথে নয়, প্রবলেম এর ইউনিফর্মের সাথে, প্রবলেম তোর ভালোবাসা অখিলের সাথে। এর জন্যই তোকে আমি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এরপর আনন্দ স্ত্রীকে মেরে সেখানকার রাস্তায় তার লাশটা ফেলে দেয়। অখিল শান্তির থেকে সবকিছু জেনে ডিপার্টমেন্টকে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ফেরার সময় স্ত্রীর লাশ দেখতে পায়। সে স্ত্রীকে ডাকতে থাকে, বাট স্ত্রীর কোনো সারা শব্দ পায় না। এমন সময় আনন্দের অনেকগুলো লোক অখিলকে দেখে নেয় এবং অখিলকে মারার জন্য অখিলের উপর হামলা করে। অখিল সবাইকে মেরে কুপঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। অখিল আড়ালে এসে স্ত্রীর কথা ভেবে হাউমাউ করে কান্না করতে থাকে। এমন সময় সেই টাকলা অফিসারটা সেখানে আসে। সে মানিয়ার হাড়িকে দেখতেই তাদের উপর গুলি চালায়। মানিয়ার হাড়ি কোনো রকমের টাকলার থেকে পালিয়ে বেঁচে ফেরে। আনন্দ অফিসারটাকে বলে, এখানে কেন এসেছেন? টাকলা বলে, তুমি যেমনটা বলেছিলে এখানে সেমনটা হচ্ছে না। আনন্দ বলে, সব প্ল্যান মোতাবেক হচ্ছে। টাকলা বলে, সব প্ল্যান মোতাবেক হচ্ছে, তাহলে ওরা কিভাবে বুঝলো আমি এর মধ্যে সামিল আছি? তুমি একটা কাজ করো, ওদের সকলকে মেরে ফেলো, না হলে আমি ফেসে যাব। অখিল আড়াল থেকে টাকলার সকল কথা শুনে নেয়। আনন্দ বলে, ঠিক আছে, কিন্তু আপনি আগে এখান থেকে চলে যান। টাকা লুট করার পরেই আপনার ভাগের টাকা আপনাকে বুঝিয়ে দিব। এরপর টাকাটা সেখান থেকে ফিরে যেতে থাকলে আনন্দার মানি তাকে ফলো করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তো টাকলাটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলে মানি বলে, চল আমরাও এখান থেকে চলে যাই, বাইরে গেলেই ডিপার্টমেন্টকে খবর দিতে পারবো। অখিল বলে, ডিপার্টমেন্টকে খবর দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। তখন দেখানো হয় টাকলাটা মানিদের উপর গুলি চালানোর সময় সে সুযোগ বুঝে টাকলার অকিটকিটা চুরি করে নিয়েছিল। অখিল অকিটকিটা দিয়ে ডিপার্টমেন্টের সকলকে অ্যালার্ট করে বলে, সাউথ জোন এরিয়ার সকল ব্যাংক রাত 1টার দিকে লুট হতে চলেছে। অফিসার জানতে চাই তুমি কে? অখিল বলে, জয়েন করা নতুন কনস্টেবল অখিল বলছি। সাথে সাথে পুলিশের একটা টিম ব্যাংকের দিকে যেতে শুরু করে। অখিল মানিকে বলে, তুই বাহিরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা কর, আমি হাড়ি আর ওই মহিলাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছি। হাড়ির কাছে আসলে দেখি হাড়িকে আনন্দের লোক চারিদিক থেকে ঘিরে ধরেছে। আনন্দ হাড়িকে বলে, তোর দোস্ত কোথায়? হাড়ি বলে, অলরেডি ও বাহিরে চলে গেছে। আনন্দ বলে, তোর দোস্ত কোথায় বল, আমি তোকে ছেড়ে দিব। হাড়ি বলে, আমি আমার নিজের জানের জন্য বন্ধুর জান নিতে দিব না, তুই আমাকে মেরে ফেল। এমন সময় একটা লোক এসে আনন্দকে কানে কানে কিছু একটা বলে। আনন্দ তখন হাড়িকে বলে,
তোর বন্ধুর সাথে এখনই তোকে দেখা করাচ্ছি। সিন অখিলের কাছে আসলে দেখি অখিল শান্তির কাছে এসে সকল কিছু খুলে বলতেছে এবং সে তাকেও তাদের সাথে এখান থেকে পালানোর কথা বলতেছে। শান্তি বলে, ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি, কিন্তু ওরা আজ আরেকটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, যদি পারো ওকেও আমাদের সাথে নাও। অখিল শান্তির কথা মতো সেই মেয়েটার রুমে আসে। সেখানে এসে দেখতে পায় মেয়েটা আর কেউ না, আনু। অখিল আনুকে নিয়ে বের হতে ধরলে শান্তি ভয়ার্থকভাবে সেখানে আসে। আর তখন আমরা বুঝতে পারি শান্তি আনন্দের ওয়াইফ, আর এই সকল নাটক আনন্দের প্ল্যানেরই অন্তর্ভুক্ত। অখিল আনন্দকে মারতে ধরলে আনন্দ আর্মি স্টাইলে অখিলকে মেরে মাটিতে ফেলে দেয়। আসলে সে কিছু বছর আগে একজন সোলজার ছিল, কিন্তু তার বাবার মৃত্যুর পর গ্রামবাসীদের সঙ্গ দেওয়ার জন্য সেই চাকরি ছেড়ে দিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছিল। অখিল আনন্দকে বলে, তাই বলে তুই টাকার জন্য চুরি করবি? আনন্দ বলে, টাকার জন্য পুরো দুনিয়া পাগল, তুই তোর ডিপার্টমেন্টে গিয়ে দেখ কত লোক টাকার জন্য 2 নম্বরই কাজ করে বেড়াচ্ছে। এই বলে তাদের 6 জন কনস্টেবলের জয়েনিং লেটার দেখিয়ে বলে, তোর ডিপার্টমেন্টের লোকই টাকার লোভে আমাকে এই প্ল্যানে সহায়তা করেছে এবং আমার কথা মতো তোদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কিন্তু তোকেই দেখলাম তুই বাহিরে চলে যাওয়ার পরেও আবার তোর বন্ধুকে বাঁচানোর জন্য এখানে ফিরে আসলে। অখিল ইমোশনাল হয়ে বলে, হাড়ি কোথায়? আনন্দ হেসে বলে, আমার লোকদের সাথে খেলছে। অখিল বলে, দেখ প্লিজ ওর কিছু করিস না, ওর বাবা নেই। আনন্দ বলে, তুইও যাকে মেরেছিস ও তো একটা মাসুম ছিল, মনে আছে 2 বছর আগে আমার ভাই এবং ওর সাথীদেরকে তুই পুলিশদেরকে দিয়ে এনকাউন্টার করিয়েছিলি। সিন ফ্ল্যাশব্যাকে যায়। কোটি তার সাথীদের নিয়ে ব্যাংক লুট করে রাস্তা দিয়ে পালাচ্ছিল, কিন্তু চেকপোস্টের পুলিশ কোটিদের দাঁড় করায় তাদের চেক করার জন্য। কোটি তখন সেই কনস্টেবলটাকে মেরে পালাতে ধরে, কিন্তু সেই রাস্তা দিয়ে অখিলের বাবা অখিলের মাকে নিয়ে বাসায় ফিরছিল। কোটিরা পুলিশের দাবরানিতে অখিলের বাবার বাইকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। মমতা বাইক থেকে পড়ে প্রচন্ড আঘাত পায় মাথায়। আনন্দ সেখানেই ছিল। মায়ের হাল দেখে কোনো রকমে তাদের গাড়িতে তুলে কোটিদের পিছু করা শুরু করে। কোটিরা পুলিশদেরকে ধোঁকা দিয়ে একটা হোটেলে উঠলেও আনন্দ কোটিদের ফলো করতে করতে সেই হোটেলে পৌঁছে যায়। কোটি আনন্দের দিকে গুলি ছুটতে শুরু করলে আনন্দ সেই রুমের দরজাটা বন্ধ করে দেয় এবং পুলিশকে সেখানে আসার জন্য দ্রুত খবর দেয়। আর এরপর কি হয়েছিল সেটুকু তো আপনারা জানেনই। সিন বর্তমানে আসলে আনন্দ বলে, তোর কারণেই সেদিন আমার ভাই পুলিশের হাতে এনকাউন্টার হয়েছিল, আর এখন তোকে এনকাউন্টার করে আমি সেই প্রতিশোধ নিব। অখিল তখন সুযোগ বুঝে আনন্দকে মেরে সেখান থেকে ওদিকে নিয়ে পালাতে থাকে। আনন্দ তখন লোকদেরকে অনুমতি দেয় আনুসারা সকলকে মেরে ফেলতে। আনন্দের লোক হাড়িকে মারতে থাকলে অখিল সেখানে আসে হাড়িকে বাঁচানোর জন্য। অখিল সকলকে পেটাতে থাকলে মথুর এসে হাড়ির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অখিল কোনো রকমে আনন্দের একটা লোকের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে হাড়িকে কাঁধে নিয়ে পালাতে থাকে। অখিল হাড়িকে নিয়ে সেখান থেকে বেরিয়ে তো আসে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাড়ি মারা যায়। হাড়ির মৃত্যুতে মানি ও অখিল দুজনেই ভেঙে পড়ে। তারা দুজনেই কান্না করতে থাকে। অন্যদিকে পুলিশের এক একটা টিম সকল ব্যাংকে এসে দেখে সকল ব্যাংকের টাকা অলরেডি লুট হয়ে গেছে। পুলিশের সকল টিমকে নির্দেশ দেওয়া হয় যেই সুড়ঙ্গ দিয়ে ওরা লুট করেছে সেই সুড়ঙ্গের ভেতরে গিয়ে ওদেরকে খুঁজতে। পুলিশের টিম সুড়ঙ্গের ভেতরে গিয়ে ওদেরকে খুঁজতে শুরু করে। অন্যদিকে শ্রীর মা শ্রীর মৃত্যুর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। তখনই অখিলের মনে হতে থাকে আনন্দ টাকাগুলো লুট করেই ক্ষান্ত হবে না, ওর নিশ্চয়ই অন্য কিছু করতে চলেছে, কারণ আনন্দ এসব কিছু টাকার জন্য নয়, পুলিশের উপর ঘৃণাই করতেছে। সে বুঝতে পারে ডিপার্টমেন্টের সকল অফিসারকে মারার প্ল্যান করেছে আনন্দ। সিন আনন্দের কাছে আসলে বুঝতে পারি অখিলের আন্দাজটাই সঠিক। আনন্দ সুড়ঙ্গের প্রতিটা জায়গায় বোম সেট করে রেখেছে। একটা বাটন প্রেস করলেই এভাবে সুড়ঙ্গের ভেতরে বিস্ফোরণ ঘটে পুলিশগুলো মারা যাবে, এবং তার প্ল্যান মাফিক পুলিশেরা টাকার খোঁজে সুড়ঙ্গের ভেতরে এসেছে। পুলিশেরা সুড়ঙ্গের মাঝে এসে সকল লুট করা টাকা দেখতে পায়। আসলে আনন্দ এই লুট করা টাকা এবং ডিপার্টমেন্টের সকল অফিসারকে মারার পরিকল্পনা করেছে। অখিল এইসব কিছু বুঝতে পারে এবং সে কন্ট্রোল রুমের অফিসারকে সকল কিছু জানায়। অখিলের নির্দেশ মতো সুড়ঙ্গের ভেতরে থাকা সকল পুলিশদের বের হতে বললে সেখানে থাকা পুলিশ কর্মীরা দেখতে পায় সুড়ঙ্গের সকল মুখ বন্ধ করে রাখা হয়েছে। এমন সময় আনন্দ ডিজিপিকে কল করে বলে, মনে আছে 2 বছর আগে এনকাউন্টার করে আমার ভাইদের মেরেছিলি, এবার আমি ডিপার্টমেন্টের সকল পুলিশদেরকে মারতে চলেছি, দেখি আপনি কি করতে পারেন। ডিজিপি বলে, দেখো আমি তোমার সমস্যাটা বুঝছি, তুমি ওদেরকে ছেড়ে দাও। কিন্তু আনন্দ ডিজিপির কোনো কথা না শুনে কলটা কেটে দেয়। অন্যদিকে অখিলের বাবা তখনও অখিলের অপেক্ষায় পুলিশ স্টেশনে বসেছিল। সেই টাকলাটা যখন দেখে অখিল তার ব্যাপারে জেনে গেছে, তখন অখিলের বাবাকে আনন্দের ডেরায় নিয়ে আসে। সে অখিলের বাবাকে আনন্দের হাতে তুলে দিয়ে বলে ওর বাবার কথা শুনলে অবশ্যই এখানে আসবে, কিন্তু আনন্দ আগে টাকলাকে মারার সিদ্ধান্ত নেয়।
কারণ টাকলা টাকার লোভে ডিপার্টমেন্টের লোকদের এভাবে ভাসিয়ে দিয়েছে। মুহূর্তের মাঝে আনন্দের লোক টাকলাকে মেরে ফেলে। আনন্দ অখিলের বাবাকে বলে, এভাবেই আমি তোর ছেলেকে মারতে চেয়েছিলাম, কিন্তু ও পালিয়ে গেছে। এমন সময় ডিজিপি কল করে আনন্দকে বলে, তোর ভাইকে যারা এনকাউন্টার করেছিল ওদের মধ্যে কারোরই কোনো সম্পর্ক নেই, তাই তুই ওদেরকে ছেড়ে দে। তোর যত টাকা দরকার তুই ওখান থেকে নিয়ে নে। আনন্দ রেগে বলে, যদি আমার টাকাই লাগতো তাহলে ওই টাকাগুলো আমি সুড়ঙ্গে ফেলে আসতাম না। ডিজিপি বলে, যদি ওদের কিছু হয় তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দিব না। আনন্দ বলে, ডিপার্টমেন্টের এমন কোনো লোক আমি বাঁচিয়ে রাখবো না যে আমার কাছে পৌঁছাতে পারবে। ঠিক তখনই অখিল সবাইকে বাঁচানোর জন্য ধামাকাদার স্টাইলে সেখানে আসে। আনন্দ বলে, এই ডিভাইসটা সার্চ করতে আর মাত্র 6 মিনিট সময় লাগবে। দেখি তুই তোর বাবাকে আর ডিপার্টমেন্টের লোকদের কিভাবে বাঁচাতে পারিস। অন্যদিকে দেখা যায় পুলিশেরা সুড়ঙ্গের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, বাট সুড়ঙ্গের মুখ আনন্দের লোকেরা বন্ধ করে রেখেছে। শুরু হয় আনন্দের লোকের সাথে অখিলের লড়াই। मैं तुझे मारने नहीं आया हूं, तुझे मारने से रोकने आया हूं। रोक दे ये सब। অখিল শেষমেশ আনন্দকে মারতে বাধ্য হয়। এমন সময় শান্তি এসে সুড়ঙ্গের বোম ব্লাস্ট করতে ধরলে অখিল শান্তিকেও শুট করে মেরে ফেলে। अरे अरे खुल गया। সাধারণ একজন নতুন কনস্টেবল হয়ে ডিপার্টমেন্টের সকলকে এভাবে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে ডিজিপিকে মিডিয়ার সামনে জবাবদিহি করা হলে ডিজিপি বলে, সকল সমস্যার সমাধান করে ফেলেছি। তখনই আমরা দেখি আনন্দের ছোট্ট ছেলেটা ডিপার্টমেন্টের উপর ক্ষেপে আছে, মানে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এবার সে লড়বে। আর মুভিটা এখানেই শেষ হয়। আপনাদের কাছে একটাই আবেদন, মুভিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন এবং প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে মন চায় তাহলে আর দেরি না করে ক্লিক করে ফেলুন, কারণ মুভির এক্সপ্লেইন আমি প্রতিনিয়ত এই চ্যানেলে দিতে চলেছি।